আমি তোমাদের কিছু জিনিস দেখাতে চাই, সেটা তোমরা একবার দেখো, তারপর আমি ভিডিও শুরু করছি। সেটা হচ্ছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, এই যে যেটা আমি আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমি এটা আপলোড করেছিলাম, যে কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন কী পরিবর্তন হয়। তো সেটা যখন আমি করাতে গিয়েছিলাম, তখন আমি এই ওজনের পুরো কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম। আমি বলতে চাইছি যে কোশ্চেনগুলো যেগুলো করানো হচ্ছে এই চ্যানেলে, এই ভিডিওগুলোতে, সেগুলো কতটা রিলেভেন্ট। আমি মাত্র 10 থেকে 12টা মানে 13টা আমি দিয়েছি, ভিডিও দিয়েছি। তার মধ্যে আমি দেখাতে চাই রিসেন্ট যে পরীক্ষাটা হলো আমাদের WBPSI, সেই এসআই কতগুলো প্রশ্ন আমরা কমন পেয়েছি সেটা একবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কমন ঠিক বলবো না, তার আশেপাশে আনুষঙ্গিক প্রশ্ন। তারপর যেমন এই কোশ্চেনটা যখন আমি বলেছিলাম, তখন শিলা থেকে বিভিন্ন কোশ্চেন আমি এখান থেকে করেছিলাম, যে এই যে এখানে যেমন প্রশ্নটা এসেছিল, গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম। তো আমি তোমাদের মানে আমি এক্স্যাক্টলি হয়তো এই প্রশ্নটির উত্তর বা এই প্রশ্নটা আমি করেছি সেটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ তার পাশে আমি এই ধরনের কোশ্চেন আমি করেছিলাম। এবং যেমন রয়েছে, যেমন ধরো এই যে আমি যেমন এই যেখানে ইন্ডিয়ান মিরর বা হিন্দু পেট্রিয়ট বা দ্য বেঙ্গলি বা সংবাদ প্রভাকর, এই যে এগুলো কি, এগুলো সব হচ্ছে তোমার পত্রিকার নাম, মানে সংবাদপত্রের নাম। এই সংবাদপত্রগুলো কে কোনটা রচনা করেছে তার নাম সাইডে রয়েছে। তো এখান থেকে আমি না এই সমস্ত এগুলো থেকে আমি এটা বোঝাতে চাইছি যে আমরা কিন্তু সেই সম্পর্কিত টপিকগুলো কি করছি যেগুলো পরীক্ষায় আসছে। এই যে এটা যেমন এখানে দেওয়া হচ্ছে যে এই যে সিলভার আয়োডাইড কৃত্রিম বৃষ্টির জন্য প্রয়োজন। সিলভার আয়োডাইড কিসের জন্য দরকার? কৃত্রিম বৃষ্টির জন্য দরকার। ঠিক এখানে একটা প্রশ্ন দিচ্ছে ফটোগ্রাফির জন্য কোনটি দরকার। এখানে উত্তরটা হচ্ছে সিলভার ব্রোমাইড। এই ফোরট্রানের কথা যখন বলছিলাম যে ফোরট্রান হচ্ছে ফার্স্ট কমন ল্যাঙ্গুয়েজ, তখনই আমি সেই সময় ল্যাঙ্গুয়েজ মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই সম্পর্কে তোমাদের বলছিলাম। এবং তখনই সেখানে আমি বাইনারি ডিজিট সম্পর্কে তোমাদের বলেছি, বাইনারি ডিজিট কী জিনিস হয়, এই বাইনারি ডিজিট কীভাবে এটা করা হয় বা কী জিনিসটা কী, এই সম্পর্কিত কিন্তু আনুষঙ্গিক ইনফরমেশন আমি দিয়েছিলাম। এই ফোরট্রান, তারপর কোবল, এই সম্পর্কিত তোমরা বুঝতে পারছো তো এই জিনিসগুলো। তারপর যেমন ধরো এই যে বায়ুমণ্ডল, এটা তো ডাইরেক্ট কমন দেখতে পাচ্ছ। হ্যাঁ, বায়ুমণ্ডলে কিসের ভাগ সবথেকে বেশি থাকে? নাইট্রোজেন। এখানে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কী পরিমাণ থাকে? নাইট্রোজেন। তো এখান থেকে বুঝতে পারছো একদম ডাইরেক্ট কমন এটা। আমি এখানে এটা বলছি না যে হ্যাঁ এটা আমি না জানালে তোমরা জানতে পারতে না, এটা নয়। আমি গর্ব করার এটা ব্যাপার না। কিন্তু কালকে যদি কার্বন অক্সাইডের পরিমাণ জানতে চাইতো, অক্সিজেনের পরিমাণ জানতে চাইতেই পারে। এবার কি বলতো, যখন একটা কোশ্চেন আমি করাচ্ছি তার সাথে সাথে যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো বলছি সেগুলো ততটা ইম্পর্টেন্ট যতটা এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। বুঝতে পারলে তো? ধরো এই যে যেমন থার্মোস্ট্যাট কী জিনিস, তোমরা হয়তো খুবই কম জনই থাকবে থার্মোস্ট্যাট, তোমরা অনেক কিছু করেছো, অনেক তোমার বোলোমিটার ফ্যাথোমিটার এসব অনেক কিছু করে রেখেছো, কিন্তু তুমি বলো এই থার্মোস্ট্যাট কজন করে রেখেছিলে আমাকে বলো। এইটা আমি করেছিলাম তোমাদের 9 দিন আগে। আর পরীক্ষাতে যে 100 নাম্বার কোশ্চেন, সেই 100 নাম্বার কোশ্চেনে ফার্স্ট অপশনে থার্মোস্ট্যাট দিয়েছিল। এটা যদি কেউ জানতো যে হ্যাঁ এটা হতে পারে না, এটা ফার্স্ট এসে এলিমিনেট করতে পারতো কি না? পারতো। কিন্তু এই পিগনোমিটার আর এই থার্মোস্ট্যাট এই দুটো তোমার কাছে আনকমন ছিল। তার মধ্যে যদি এই থার্মোস্ট্যাটটা তোমাদের যদি এই ভিডিওটা থেকে তোমাদের জানা থাকতো, তোমাদের কাছে অনেকটা সুবিধা হতো। অন্ততপক্ষে এলিমিনেট তো করতে পারতে কি না? এটাই বলতে চাইছি। তারপরে এরকম টাইপের মানে এই যেমন রসায়নের দিক থেকে দেখলে বেকিং সোডা হলো। হ্যাঁ, এই যে যেমন এটা আমি বলছি না যে সেই ছেলেটা জানে না, অবশ্যই সেই ছেলেটা জানে, কিন্তু এখানে জানে বলতে মানে এখানে এই যে জিনিসটা সোডিয়াম কার্বনেট বলেনি, এটা সোডিয়াম বাইকার্বনেট বলেছে। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডার জিনিস, খাবার সোডা বা এক কথায় বলতে গেলে বেকিং পাউডার। দেখো এখানে বোঝানো হয়েছিল যে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে NaHCO3 আর সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3.10H2O। তো যাই হোক, আমি এরকম বেশ কিছু করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের এখানে যেটা করানো হচ্ছে সেটা একদম অথেন্টিক জিনিস, একদম পরীক্ষা ওরিয়েন্টেড জিনিস। এক্সট্রা কোনো কিছু এখানে করানো হচ্ছে না, যেটাই করাচ্ছি সেটাই জানবো যে পরীক্ষার জন্য চোখ বন্ধ করে বিশ্বাস করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে? তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন? দেখো আমরা প্রথমে দেখে নিই কোনটা কোথা থেকে উৎপন্ন। এটা এই উত্তরটা দিতে গেলে আমাকে কী জানতে হবে যে কোন নদী থেকে কোন জায়গা থেকে উৎপন্ন। দেখো ব্রহ্মপুত্র তোমার তিব্বতের মানস সরোবর, চেমাইন্দুং গ্লেশিয়ার। বুঝতে পারলে কী বললাম? তিব্বত, মানস সরোবর, চেমাইন্দুং গ্লেশিয়ার। ঠিক আছে? তো এখান থেকে উৎপন্ন, তাহলে তিব্বত থেকে উৎপন্ন। এটা কি তিব্বত কি ভারতের আন্ডারে রয়েছে? ওটা চায়নার আন্ডারে। এবং মহানদী কোথা থেকে? দেখো ছত্তিশগড়ে যে দণ্ডকারণ্য, সেখানে সিহাবা হিলস থেকে এটা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, মানে হিলসটা হচ্ছে সিহাবা হিলস। চন্দ্রভাগা অ্যাকচুয়ালি চন্দ্র এবং ভাগা দুটি নদীর মিলিত হয়ে কিন্তু এই চন্দ্রভাগা নদীটা তৈরি হয়েছে। এটা কোথায় আছে জানো? এটা আছে হিমাচল প্রদেশে, এইচপিতে। এটা তো টিবেটে হলো, এটা তো তোমার ছত্তিশগড়ে হলো। হ্যাঁ, CH হ্যাঁ করে দিলাম। আর তোমার চন্দ্রভাগা হচ্ছে হিমাচল প্রদেশে লাহুল আর স্পিতি যে জায়গাটা রয়েছে সেখান থেকেই তোমার একটা আছে বারালাচালা। এই বারালাচালা পাস আছে, সেই বারালাচালা পাসের থেকেই কিন্তু দুটো স্ট্রিম বের হচ্ছে, একটা হচ্ছে চন্দ্র এবং আর একটা হচ্ছে ভাগা। এই দুটি ওই ইয়েতে মিলিত হয়ে হিমাচল প্রদেশের মধ্যেই একটা জায়গাতে মিলিত, ঠান্ডি নামক একটা জায়গাতে মিলিত হয়ে ওরা চন্দ্রভাগা নামকরণ করছে, বা বর্তমানে এটাকে চেনাব বলা হয়ে থাকে। সেই চেনাব নদী কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? কীভাবে চেনাব নদী ফর্মেশন হচ্ছে? তাহলে হিমাচল প্রদেশে। আর একটা রয়েছে ইরাবতী বা রাভি। তাহলে দেখো ইরাবতী বা রাভি, এটাও কিন্তু আমাদের হিমাচল প্রদেশেই অবস্থিত। রাভি নদীর উৎপন্ন হচ্ছে তোমার রোটাং পাস থেকে। রাভি নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে? রোটাং পাস থেকে। চন্দ্রভাগা বারালাচালা পাস থেকে। ঠিক আছে? দুটোই কিন্তু হিমাচল প্রদেশের অংশ। ঠিক আছে? এবং মহানদী কোথায় বললাম? ছত্তিশগড় এবং কিছুটা মধ্যপ্রদেশের মানে থেকে। এটাও বেশ কিছু অনেকগুলো স্ট্রিম মিলে একটা নদী তৈরি হয়, এই মহানদী। আর এই ব্রহ্মপুত্রটা দেখতে পাচ্ছ কোথা থেকে? তিব্বত থেকে। তাহলে আমাদের উত্তর কী হবে? ব্রহ্মপুত্র। কেন? আমাকে চেয়েছে কোনটি ভারত থেকে উৎপন্ন হয়নি, তাহলে তিব্বতে উৎপন্ন হচ্ছে
হচ্ছে। মনে রাখো এই ব্রহ্মপুত্র নামটা না খুব কম অংশের জন্য, অ্যাকচুয়ালি তিব্বতে যখন উৎপন্ন হচ্ছে এবং এটা যখন ভারতে ঢোকার আগে, দেখো আমি এটা মুছে দিই, দেখো আমি একটু সরি, আমি ভারতের ম্যাপটাকে একটু আজে বাজে করি, মানে ইয়ে করছি, এরকমভাবে, ঠিক আছে, আমি যতটা পারলাম আমি ইয়ে করলাম। তো এই এরকম জায়গা করে তোমার মানস সরোবর এখান থেকে তোমার সিন্ধু, তোমার শতদ্রু, আর এদিকে তোমার ব্রহ্মপুত্র বেরিয়ে যাচ্ছে মানস সরোবর থেকে, তিব্বতের মধ্যে পড়ে, এটা তিব্বতের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই তিব্বতের মধ্যে দিয়ে যখন এই দিক দিয়ে যখন আসছে তখন তিব্বতে এটার নাম হচ্ছে তোমার সাংপো রিভার। হ্যাঁ, ইয়ারলাং সাংপো, ঠিক আছে। এটা যখন এই অরুণাচল প্রদেশে ঢুকছে, প্রবেশ করছে, তখন এই বরাবর কী আছে বলো তো, এই বরাবর আছে তোমার কি, এই বরাবর আছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত এইখানে গিয়ে যখন থেমে যাচ্ছে এই 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 এন্ডটাতে, একদম পূর্ব দিকে যে একদম এন্ড, সেই জায়গাটাতে গিয়ে থেমে যাচ্ছে, এটাকে এইরকমভাবে বেঁকে অরুণাচল প্রদেশে প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদী। বলো তো এদিকে এই যে এখানে লাস্ট পয়েন্টে একটা পর্বত আছে, সেই পর্বতটার নাম কি? তোমাদের বলো, এই লাস্টে এইদিকে আছে নন্দাদি নাঙ্গা পর্বত, এদিকে হচ্ছে নাঙ্গা পর্বত, আর এটা হচ্ছে কি বলো, নামটা আমার মাথায় আসছে না যে। তো এইখান দিয়ে প্রবেশ করছে যখন, বলে রাখি আপাতত ইয়ের কথাটা বলি, ব্রহ্মপুত্র যখন তোমার ইয়েতে প্রবেশ করছে, অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তখন নাম হচ্ছে তোমার দিহং। এই দিহং নাম নিয়েও অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। তারপর যখন আসামে ঢুকছে, আসামের কাছে তার নাম হচ্ছে কি, আসামের কাছে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবং এই ব্রহ্মপুত্র যখন আসামে ঢুকছে তখন একটা দ্বীপ তৈরি করছে, তার যে দ্বীপটার নাম হচ্ছে তোমার মাজুলি দ্বীপ। সেই মাজুলি দ্বীপের হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপ, মনে রেখো এটা। আর এটা এই মাজুলি দ্বীপের উপরই একটা ন্যাশনাল পার্ক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা একশৃঙ্গ গন্ডারের জন্য ফেমাস, ঠিক আছে। এবং এই ব্রহ্মপুত্র যখন আরও একটু এগিয়ে গিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করছে, তখন তার নাম হচ্ছে যমুনা মানে ওই ওয়াই দিয়ে শুরু হয়, ওই যমুনা নয়, এটা হচ্ছে এই যমুনা হচ্ছে জে দিয়ে শুরু হয়, যমুনা, বর্গীর জ। তো এই যমুনা নাম নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলো, তখন ওদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা নদী বেরিয়ে এলো, পদ্মা। সেই পদ্মা নদী বেরিয়ে এসে তোমার এই যমুনার সাথে যখন মিলিত হলো, তখন ওই যমুনা এবং পদ্মা মিলিত হয়ে তার নাম হয়ে গেল পদ্মা। এবং অনেকে বলে যে যমুনা এবং পদ্মা মিলে মেঘনা হয়ে যায়, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট নয়। অ্যাকচুয়ালি প্রথমে পদ্মা এবং যমুনা মিলে প্রথমে কী হচ্ছে, পদ্মা নাম ধারণ করছে, এবং এই পদ্মা নদী আরও একটু নিচের দিকে নেমে মেঘনা বলে আর একটা নদীর সাথে মিলিত হচ্ছে, তখন ওর নাম হচ্ছে মেঘনা। এবং যেটা এই পদ্মা, মেঘনা এবং যমুনা তিনটে নদীর মিলিত যে স্রোতটা, সেটা একটা বিশাল বড় একটা স্রোত হয়, এবং সেটা আমাদের যে এই একটা সুন্দরবন এবং বাংলাদেশের বেশ কিছুটা এলাকা জুড়ে একটা বিশাল বড় একটা বদ্বীপ অঞ্চল তৈরি করে। এবং এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ অঞ্চল, পৃথিবীর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল। এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে ব্রহ্মপুত্র সম্পর্কে। আর এই ব্রহ্মপুত্রই হচ্ছে এমন একটা যে মানে পার্বত্য অঞ্চলে মিয়ান্ডার সৃষ্টি করে। মিয়ান্ডার বলতে বোঝায় এরকম এঁকে বেঁকে চলাটা, এটাকে বলা হয় মিয়ান্ডার। এইটা একমাত্র পার্বত্য গতিতেও এর কিন্তু মিয়ান্ডার দেখা যায়, কার? ব্রহ্মপুত্র নদী। এটাকে স্কাই রিভারও বলা হয়, কারণ এটা এতটাই উঁচু দিয়ে প্রবাহিত হয়। তো আমরা যেখানে বসে রয়েছি না, তার থেকে প্রায় হাজার হাজার মিটার উপরে এই ব্রহ্মপুত্র নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি সমুদ্রতল থেকে যদি এলিভেশনটা দেখা হয়, সেটার কথা বলছি। তো এই ব্রহ্মপুত্র নদীর অনেক জায়গায় অনেক নাম, ইয়ারলাং সাংপো তিব্বতে, অরুণাচল প্রদেশে হচ্ছে দিহং, তারপরে হচ্ছে তোমার ব্রহ্মপুত্র হচ্ছে আসামে, বাংলাদেশে হচ্ছে যমুনা, এবং শেষকালে পদ্মা এবং পরে মেঘনা নাম হয়ে সে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এবং এর অনেক তোমার কিন্তু ইয়ে রয়েছে, তোমার উপনদী রয়েছে, মানস, ধানসিঁড়ি, সুবানসিঁড়ি, হ্যাঁ, তারপরে তোমার দিহং হচ্ছে ওর নাম, কিন্তু দিবং বলে আর একটা ইয়ে আছে। তো এই ধরনের ইয়েগুলোকে মাথায় রেখো। তিস্তাও একটা উপনদী, ঠিক আছে। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? তোমাকে সোজাভাবে জানতে চেয়েছে ভারতের প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেছিল। তো ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকিস গ্যাজেট বা বেঙ্গল গ্যাজেট, দুটোই বলা যায়, বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট, বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট, ঠিক আছে, হিকিস গ্যাজেট। এবারে তাহলে এখান থেকে বুঝতেই পারছো হিকি মানে কে, এখানে জেমস অগাস্ট হিকির কথা বলা আছে। এবং এই জেমস অগাস্ট হিকি এই বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট কবে প্রকাশিত করেছিল? 1780-তে। মনে রেখো, এই 1780-তে এটা স্টার্ট হয়েছিল, বাট এটা 2 বছর পরই এটা বন্ধ হয়ে যায়। তো কলকাতা জেনারেল অ্যাডভাইজার এর আসল নাম ছিল হিকিস গ্যাজেটের, তো এটা মনে রেখো। আর আমাদের যদি বলা হয় যে বাংলার সবথেকে প্রথম কি নাম কি, তো বাংলার সবথেকে প্রথম বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র রয়েছে সংবাদ প্রভাকর, হ্যাঁ, সমাচার দর্পণ। হ্যাঁ, তো এটা কত সালে হয়েছিল সমাচার দর্পণ? তোমার 1717-তে, এই 1818-তে, মার্চম্যান 1818-তে, ঠিক আছে।
মার্সম্যান এটাকে চালু করেছিল, ব্যাপটিস্ট মিশনারি লোকরা, ঠিক আছে। আর এছাড়াও দেখো এই যে তোমার রয়েছে কি হরিশ্চন্দ্র মুখার্জি, হিন্দু পেট্রিয়ট বানিয়েছিল এরা। তারপর দীনবন্ধু মিত্রের সম্পর্কেও আগে আলোচনা করেছি আমরা, কী নাম ছিল জানো? দীনবন্ধু মিত্রের হচ্ছে নীলদর্পণ। নীলদর্পণ, আর এই নীলদর্পণকে অনুবাদ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। আর নীলদর্পণ এটা, হ্যাঁ নীলদর্পণ, এই নীলদর্পণ মাইকেল মধুসূদন দত্ত করেছিল। আচ্ছা নীল বিদ্রোহ কত সালে হয়েছিল বলে দাও? নীল বিদ্রোহ তোমার 1859। হ্যাঁ, আর তার ঠিক 2 বছর আগে হয়েছিল 1857 হয়েছিল মহাবিদ্রোহ, এবং তার 2 বছর আগে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। মাথায় রেখো এগুলোকে। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? মিস ওয়ার্ল্ড প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিল রীতা ফারিয়া, যেটা পেয়েছিল কত? 1966 সালে। 1966 সালে। এবার তারপরে কে পেয়েছিল? ঐশ্বর্য রায়, ঠিক আছে, 1994 সালে, ঠিক আছে, 1994 সালে। এবং যে বছর এ পেয়েছিল না, যে বছর এই তোমার ঐশ্বর্য রায় মানে মিস ওয়ার্ল্ড পাচ্ছে, খেতাব পাচ্ছে, সেই বছরই সুস্মিতা সেন তোমার মিস ইউনিভার্সের খেতাব পেয়েছিল, ঠিক আছে। এবং মিস ইউনিভার্সের খেতাব তোমার সুস্মিতা সেন পেয়েছিল কত সালে বললাম? এই একই সাল, 1994, ঠিক আছে। এবার 1994, এবার তোমার এই যে লারা দত্ত পেয়েছিল কত সালে এই মিস ইউনিভার্সের খেতাবটা? সেটা পেয়েছিল 2000 সালে। এবং আর একটা মজার ব্যাপার, যে 2000 সালে আমাদের ভারতীয়ই একজন মিস ওয়ার্ল্ডও হয়েছিল। লারা দত্ত হলো মিস ইউনিভার্স 2000 সালে, সেই 2000 সালে একজন মিস ওয়ার্ল্ডও হলো। কে হলো? প্রিয়াঙ্কা চোপড়া হলো 2000 সালে মিস ওয়ার্ল্ড। এবং আমাদের মনে রেখো 3জনই কেবলমাত্র মিস ইউনিভার্স হতে পেরেছে এখনও পর্যন্ত। একটা তো সুস্মিতা সেন 1994 সালে, সুস্মিতা সেন 1994, লারা দত্ত 2000 সালে, এবং আর একটা 2021 সালে ফারনাজ সিন্ধু, ঠিক আছে। অপারেশন সিন্ধু শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন জেনারেল সেক্রেটারি ছিলেন? ইউএনের সেক্রেটারি জেনারেল কে ছিল বলো সেই সময়? অ্যাকচুয়ালি জানতে চেয়েছে ইউএনের জেনারেল সেক্রেটারি সেই সময় কে ছিল। দেখো সেই সময় জেনারেল সেক্রেটারি ছিলেন অ্যান্টনিও গুটেরেস, ঠিক আছে। ইনি ছিলেন পর্তুগালের লোক। কোথাকার লোক? পর্তুগালের লোক। এই যে ট্রিকভিলাই, এখানে ভুল দেওয়া আছে, অ্যাকচুয়ালি টাইপিংটা ভুল হয়েছে। তো ট্রিকভিলাই দেওয়া ছিল এই সি নাম্বার অপশনে। এই ট্রিকভিলাই হচ্ছে ফার্স্ট জেনারেল সেক্রেটারি, বুঝতে পারলে? ফার্স্ট ট্রিকভিলাই। আর এখান থেকে আরেকটা কথা হচ্ছে যে আমাদের ইউনাইটেড নেশন কোথায়, হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ঠিক আছে। কত সালে হয়েছিল? 1945 সালে, 1945 24শে অক্টোবর। এবং সেই 24শে অক্টোবর কিন্তু হ্যাঁ কী দিবস হিসেবে পালন করা হয়? তোমার ইউএন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। আর তোমার অপারেশন সিন্ধুর সম্পর্কে কিছু বলে দিই। অপারেশন সিন্ধু তোমার স্টার্ট হয়েছিল তোমার জানো, তোমার 22শে এপ্রিল স্টার্ট হয়েছিল বলতে 22শে এপ্রিলে হামলাটা হয়েছিল, হ্যাঁ, পেহেলগাঁও হামলা 22শে এপ্রিল। এই 22শে এপ্রিলের মানে বদলা নেওয়ার জন্য আমরা অপারেশন সিন্দুর করেছিলাম। সেটা কত সালে হয়েছিল? এই মানে কোন তারিখে হয়েছিল? 7ই মে, ঠিক আছে। 7ই মে আমরা অপারেশন সিন্দুরের দ্বারা সেই হামলার রিঅ্যাটাক করেছিলাম আমরা, ঠিক আছে। বেশ, আর অপারেশন সিন্দুর আর ওইগুলো মাথায় মনে রেখো। ইউনেস্কো হচ্ছে প্যারিস, ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। আংটার্ড নিউ ইয়র্ক, এগুলোকে মাথায় রেখো একটু। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধনে ভারতের লোকসভা এবং বিধানসভায় ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। 21 থেকে কমিয়ে 18 বছর বয়স করা হয়েছিল কোন সংবিধান সংশোধনী দ্বারা? এটা জানতে চাওয়া হয়েছে। কোন সংবিধান সংশোধনী দ্বারা 21 থেকে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল? তো এটা হয়েছিল তোমার 61তম মানে সংবিধান সংশোধনীতে। এটা পাস হয়েছিল 1988-তে, মনে রাখবে। পাস হয়েছিল 1988-তে, কিন্তু এটা কার্যকর হয়েছিল 1989, ঠিক আছে। সেই কারণে এই 1989 সালেই কিন্তু প্রথমবার করা হয়েছিল। ফার্স্ট টাইম আমাদের যে ইলেকশন কমিশন, এতদিন পর্যন্ত একটাই লোক থাকতো। এরপর থেকে 1989 সাল থেকে ইলেকশন কমিশনকে হেল্প করার জন্য আরও 2জন ইলেকশন কমিশনার দেওয়া হলো। যার ফলে একজন থাকতো মুখ্য ইলেকশন কমিশনার, মানে চিফ ইলেকশন কমিশনার, আর 2জন থাকতো তার সহায়ক বা এমনি নর্মাল ইলেকশন কমিশনার, ঠিক আছে। এখন এই মুহূর্তে ইলেকশন কমিশনার কে রয়েছে? জ্ঞানেশ কুমার, ঠিক আছে। আর মনে রাখবে এই যে 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1976 হয়েছিল, 1976। এবং ওখানে মেন কাজগুলো কী হয়েছিল তোমার মনে রাখবে। প্র্যাম্বেল, আমাদের যে প্র্যাম্বেল রয়েছে সেই প্র্যাম্বেলের 3খানা শব্দ ঢোকানো হয়েছিল। কী শব্দ? একটা হচ্ছে তোমার সেকুলার ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টে শব্দকে অ্যাড করা হয়েছিল। এবং এখানে এই সংবিধান সংশোধনী দ্বারাই এই 42-এই কিন্তু আমাদের
ফান্ডামেন্টাল ডিউটি যেটা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, সেটাকে কিন্তু অ্যাড করা হয়। কত ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য, এটা কত নাম্বার আর্টিকেলে দেওয়া হয়? আর্টিকেল বললে 51A বলবে আর্টিকেল যদি বলা হয়, আর যদি বলা হয় কত নাম্বার পার্টে আছে, তাহলে বলবে 4A। ঠিক আছে, 4A। ঠিক আছে, তো এই কথাগুলো মাথায় রাখবে। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছিল উপহার? দেখো কোন দেশ দিয়েছিল এই স্ট্যাচু অফ লিবার্টি? আমেরিকাকে দিয়েছিল, ফ্রান্স দিয়েছিল। বিভিন্ন যে ইয়ে রয়েছে, ফ্রান্সের মধ্যে কী আছে? ফ্রান্সের মধ্যে আছে আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার আছে ফ্রান্সের প্যারিসে। আর একবার কোশ্চেন এসেছিলো আগের বছর না তার আগেও, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কীভাবে? তো কাকে আক্রমণের মাধ্যমে? পোল্যান্ডকে আক্রমণের মাধ্যমে। ঠিক আছে, তো এই সমস্ত কথা মাথায় রেখো। আর এখন ইউক্রেন আর রাশিয়া তোমার ইয়ে রয়েছে, তো ইউক্রেন সম্পর্কে ইয়ে রাখবে একটু। ইউক্রেনের সম্পর্কে যা যা মানে তথ্য আছে, বিশেষ করে ইউক্রেনের কারেন্সি কী, ইউক্রেনের ক্যাপিটাল কী, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর ইউক্রেন কোন কোন দেশের সাথে টাচ করে আছে। গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম শিলা? গঠন প্রক্রিয়া অনুযায়ী দেখো, প্রথমে তো কি পৃথিবীর ভিতরে রয়েছে একটা গলিত ম্যাগমা, টকবক 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 করে ফুটছে, অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয় সেই জায়গাটাকে। কোথায় রয়েছে? আপার মেন্টাল বা উপরি গুরুমণ্ডলে রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে। সেটা যখন এই আপার গুরুমণ্ডলের উপরেই কিন্তু কী রয়েছে? ক্রাস্ট রয়েছে বা ভূত্বক। সেই ভূত্বকের মধ্যে দিয়ে ধরো কোনো একটা ফাটল, সেই ফাটল দিয়ে কী করবে? এই ম্যাগমাগুলো, ধরো কোনো একটা ফাটল রয়েছে, সেই ম্যাগমাগুলো সেই ফাটল দিয়ে বেরোতে থাকবে এবং ভূত্বকের উপরে এরকমভাবে ইয়ে করে একটা কী করবে? একটা আগ্নেয়গিরি তৈরি করে দেবে, মানে অগ্নিগুলো উচ্ছ্বসিত হবে এবং সেই ম্যাগমা যখন বাইরে এসে লাভাতে পরিণত হবে এবং সেটা শক্ত হয়ে একটা পাথরের রূপ নেয়। যেমন ধরো এই যে গ্রানাইট, ব্যাসল্ট, এই ধরনের শিলাগুলো হচ্ছে আগ্নেয় শিলা। তো এই শিলাগুলোই পরবর্তীকালে তোমার আগ্নেয় শিলা হলো, তো আগ্নেয় শিলাগুলোই পরবর্তীকালে তোমার কোনো নদীতে গিয়ে বা ক্ষয়ীভূত হয়ে পাললিক শিলাতে পরিণত হতে পারে, অথবা এইগুলোই ভূমিকম্পের মাধ্যমে চাপা পড়ে তোমার রূপান্তরিত শিলাতে পরিণত হতে পারে। দুটোতেই পরিণত হতে পারে। মানে তোমার পাললিক শিলাও হতে পারে, আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা হতে পারে, আগ্নেয় শিলা থেকে তোমার রূপান্তরিত শিলা হতে পারে। তো গঠনের দিক থেকে সবার প্রথমে তৈরি কে হলো? আগ্নেয় শিলা হলো, তারপরই তো সেটা ক্ষয় হয়ে অন্য শিলাতে পরিণত হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলে তো? তো ফার্স্ট যদি দেখা হয় তাহলে পরে আগ্নেয় শিলা আমাদের অ্যান্সার হবে। কোন শিলা হবে? আগ্নেয় শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা। পাললিক শিলা দেখো, পাললিক শিলা হচ্ছে তোমার যেগুলো লেয়ার থাকে, সেডিমেন্ট রক। হ্যাঁ, সেডিমেন্টারি রক। তো এই যে এই পাললিক শিলাতে স্তর দেখা যায়, এই পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়, এগুলো মাথায় রেখো। আর রূপান্তরিত শিলা হচ্ছে সেই শিলা যেগুলো ধরো কোনো একটা পাললিক শিলা বা কোনো রূপান্তরিত শিলা যখন ভূমিকম্পের ফলে মাটির অনেক নিচে চলে যায় এবং যে উপরের চাপ এবং নিচের যে ভূভ্যন্তরের যে তাপ, সেই প্রচুর চাপ এবং তাপের মাধ্যমে না ওটা দীর্ঘদিন চাপা পড়ে থাকার ফলে ওটা কেমিক্যাল চেঞ্জ হয় এবং সেটা একটা অন্য শিলাতে পরিণত হয়ে যায়। তো অনেক সময় পরীক্ষাতে আসে কোন শিলা কিসে পরিণত হয়, তো এইগুলো একটু আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে গ্রানাইট হয় নিস। হ্যাঁ, গ্রানাইট হয় নিস। ঠিক আছে, গ্রানাইট হলো নিস, বেশ। তারপর হচ্ছে তোমার ব্যাসল্ট হয় সিস্ট বা কংগ্লোমারেট, এরকম টাইপের হয়। ঠিক আছে, ব্যাসল্ট মেনলিভাবে সিস্ট মনে রাখবে। ঠিক আছে, তারপর ব্যাসল্ট হলো কাদা পাথর যেটা হয়, কাদা পাথর হচ্ছে স্লেটে পরিণত হয়। তারপরে তোমার বেলে পাথর তোমার মার্বেলে পরিণত হয়। হ্যাঁ, বেলে পাথর তোমার কোয়ার্টজাইটে পরিণত হয়। বেলে পাথর তোমার কোয়ার্টজাইটে পরিণত হয় এবং মার্বেলেকে চুনা পাথর তোমার মার্বেলে পরিণত হয়। ঠিক আছে, চুনা পাথর মার্বেলে পরিণত হয়, বেলে পাথর কোয়ার্টজাইটে পরিণত হয়, কাদা পাথর স্লেটে পরিণত হয় এবং ব্যাসল্ট হচ্ছে সিস্টে পরিণত হয়। আর গ্রানাইট নিসে পরিণত হয়। সব ইনফরমেশনগুলো মাথায় রেখো। আর মনে রেখো, শিলা সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়ে থাকে? শিলা সম্পর্কিত বিদ্যাকে বলা হয়ে থাকে পেট্রোলজি। ঠিক আছে, পেট্রোলজি। আর শিলা বয়স কত সেটা নির্ণয়ের জন্য রক ডেটিং করা হয়। এই রক ডেটিং এর জন্য কোন জিনিসটা প্রয়োজন হয় এটা মাথায় রেখো। তো রক ডেটিংয়ের জন্য কার্বন 14 প্রয়োজন হয়। কার্বন 14